আমরা নেক্সট ভিডিওতে চলে আসলাম। গতদিন আমরা আলোচনা করেছিলাম এর আগের ভিডিওতে, সেটা হচ্ছে সৃজনশীল প্রশ্ন গ এর উত্তর সম্পর্কে। আচ্ছা, এখন আমরা যে গ এর যে কটা বাকি ছিল সেগুলো সম্পর্কে আলোচনা করব। আচ্ছা, আজকে বেশ একটা ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং এটা বেশ অনেকবার পরীক্ষায় আসছে এবং আশা করি এই প্রশ্নটা দেওয়ার একটা ভালো সম্ভাবনা আছে। আচ্ছা, তো কোন প্রশ্নটা সম্পর্কে আমরা আলোচনা করবো আজকে? সেটা হচ্ছে আমরা 3 তো আলোচনা করে ফেলেছিলাম গ এর। আচ্ছা, এবার আসো এটা সম্পর্কে আমরা আলোচনা করি। আচ্ছা, দ্রবণদ্বয়ের বিক্রিয়াটিকে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ করো। আচ্ছা, তো দ্রবণদ্বয়ের দুটো বিক্রিয়া দেওয়া থাকতে পারে, একটা অম্লীয় মাধ্যম বা ক্ষারীয় মাধ্যম হতে পারে, দুটো বিকারক দেওয়া থাকবে এবং একটা অম্লীয় মাধ্যম দেওয়া থাকতে পারে। যেমন ধরো সালফারিক অ্যাসিডের উপস্থিতিতে দুটি বিকারক বিক্রিয়া করার পরে তাদের যে বিক্রিয়াটা পূর্ণ করতে হবে কিভাবে, অথবা তাদের যে উৎপাদগুলো আসবে এবং বিক্রিয়কগুলো আসবে তাদেরকে কিভাবে সমতাকরণ করতে হবে। আচ্ছা, এখন আমরা সেই বিষয়টাই দেখব কিভাবে সমতাকরণ করতে হয়। তো বিষয়টা জানার আগে আমার কয়েকটা বিষয় জানতে হবে। প্রথমেই আসি, আমরা প্রত্যেকটা বিক্রিয়াতে জানি যে এখানে একটা জারণ এবং বিজারণ সংঘটিত হয়। আচ্ছা, তো সেই জারণ এবং বিজারণ কি আমরা সে সম্পর্কে আগে আলোচনা করব। আচ্ছা, জারণের সংজ্ঞাটা একটু বলে নিই। বলা আছে যে বিক্রিয়ায় কোনো অণু, পরমাণু বা আয়ন এক বা একাধিক ইলেকট্রন বর্জন করে, ফলে সংশ্লিষ্ট পরমাণু, অণু বা আয়ন এর ধনাত্মক চার্জ বৃদ্ধি পায় বা ঋণাত্মক চার্জ হ্রাস পায়, তাকে জারণ বলে। তাহলে খেয়াল করো, বলা হয়েছে যে কোন অণু, পরমাণু বা আয়ন যদি ইলেকট্রন বর্জন করে তাহলে তার ধনাত্মক আধান এমনিতেই বৃদ্ধি পাবে, আর যদি ঋণাত্মক আধান থাকে সেটা হবে কি হ্রাস পাবে। আচ্ছা, তো খেয়াল করার বিষয় হচ্ছে ধনাত্মক আধান জারণে ধনাত্মক আধান বৃদ্ধি পায় বা ঋণাত্মক আধান হ্রাস পায়। আচ্ছা, এখন কথা হচ্ছে যে সকল পরমাণু বা মূলক এই ইলেকট্রন বর্জন করে তাদেরকে বলা হচ্ছে বিজারক। আচ্ছা, এবার আসি আমরা, তাহলে বোঝা গেল একটা জিনিস যে বিজারক হচ্ছে সেই সকল অণু, পরমাণু বা মূলক যারা কি করে ইলেকট্রন বর্জন করে। আচ্ছা, এটা হচ্ছে জারণের সংজ্ঞা। জারণের আধুনিক মতবাদ, এটা আরও মতবাদ আছে, পুরাতন যে মতবাদগুলো ছিল আছে ওগুলো সম্পর্কে আলোচনা না করি। এবার আসি হচ্ছে বিজারণ কাকে বলে। খুব সহজভাবে বলবো, ওই আগেরটার মতোই, যে বিক্রিয়ায় কোনো অণু, পরমাণু বা আয়ন ইলেকট্রন গ্রহণ করে, ফলে সংশ্লিষ্ট পরমাণুমূলক বা আয়নের ঋণাত্মক চার্জ বৃদ্ধি পায় এবং ধনাত্মক চার্জ হ্রাস পায়, তাকে বিজারণ বলে। আচ্ছা, তো এক্ষেত্রে বলা হয়েছে যে বিজারণে ঋণাত্মক চার্জ বৃদ্ধি পাবে আর হচ্ছে ধনাত্মক চার্জ হ্রাস পায়। খুব খেয়াল করে পড়বা যে জারণে বলা হয়েছে ধনাত্মক চার্জ বৃদ্ধি আর ঋণাত্মক চার্জের হ্রাস, আর বিজারণে বলা হলো ঋণাত্মক চার্জ বৃদ্ধি এবং ধনাত্মক চার্জ হ্রাস। আচ্ছা, এরপরে বলা হলো যে যারা ইলেকট্রন গ্রহণ করে, অর্থাৎ যে সকল পরমাণু, মূলক বা আয়ন ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে বলা হচ্ছে জারক। আচ্ছা, এই জারণ বিজারণ সম্পর্কে আমরা একটা সহজ কথায় বলতে পারি যে কাদের বিজারণ ঘটে, কাদের জারণ ঘটে, এটা আমরা সহজে মনে রাখতে পারি। আমরা কি মনে রাখতাম? যা বি যা, অর্থাৎ যাবি যদি যা। এই যাতে হচ্ছে জারণ, তার মানে বলতে পারো কি জারণে বিজারক জারিত হয়। ঠিক আছে? আচ্ছা, এটাই হচ্ছে সে যা বি যা। আচ্ছা, তো উল্টো যদি বলি তাহলে কি বলতে হবে? বি যা বি, মানে কি বিজারণে জারক বিজারিত হয়। ঠিক আছে? তাহলে বিজারণ কার ঘটে? জারকের ঘটে। আচ্ছা, আর ঘটার ফলে সে কি হবে? বিজারিত হবে। ঠিক আছে? আচ্ছা, এটা যদি মনে থাকে যাবি যে আর বিজাবি, তাহলে জারণ বিজারণে আশা করি কোনো ধরনের সমস্যার কথা না। তাহলে বলতে পারো যে কার জারণ ঘটে? বিজারকের জারণ ঘটে। আচ্ছা, আর বিজারকের জারণ ঘটার পরে সে কি হয়? সে জারিত হয়। ঠিক আছে? আচ্ছা, এই যদি সহজ কথাটা মনে থাকে যাবি যা, তাহলে জারণ বিজারকের তুমি সংজ্ঞা পারো বা না পারো, মূল থিমটা একেবারে সহজে বুঝতে পারবা। ঠিক আছে? আচ্ছা, তো জারণ বিজারণ সম্পর্কে আমার কথা এ পর্যন্তই থাকলো। খুব সহজে আলোচনা করতে হবে যার জন্য। আচ্ছা, এরপরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে জারণ সংখ্যা বা যোজনী। আচ্ছা,
তোমরা জারণ সংখ্যা বা যোজনী সম্পর্কে একেবারে খুব সহজ কথাই বলি। জারণ সংখ্যা হলো কোনো অণু, পরমাণু বা আয়ন ইলেকট্রন ত্যাগ বা গ্রহণের ফলে তার ভেতরে যে আধানের সৃষ্টি হবে, ওই আধানটাই হচ্ছে তার জারণ সংখ্যা। ঠিক আছে? আচ্ছা, আবার একটু বলি, যদি ভালো সংজ্ঞায় বলতে চাই তাহলে বলতে হবে কি, কোনো অণু, পরমাণু বা আয়ন ইলেকট্রন আদান বা প্রদানের ফলে ওই সংশ্লিষ্ট অণু, পরমাণু বা আয়নে যে ধনাত্মক বা ঋণাত্মক চার্জের সৃষ্টি হয়, তার সংখ্যাকে, ওই ধনাত্মক বা ঋণাত্মক চার্জের সংখ্যা, ওই সংখ্যাটাই হচ্ছে ওই মূলকের জারণ সংখ্যা। যেমন তুমি ধরো সোডিয়াম ক্লোরাইড একটা যৌগ আছে। সোডিয়াম ক্লোরাইড কীভাবে তৈরি হয়েছিল? সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়নের সমন্বয়, ঠিক না? আচ্ছা, এদের বিক্রিয়া সোডিয়াম ক্লোরাইড তৈরি হয়। তাহলে এই যে সোডিয়াম আয়ন যৌগ গঠনের সময় ধনাত্মক আধানে পরিণত হইল না? আচ্ছা, এই যে ধনাত্মক আধান, তার মানে সোডিয়ামের জারণ সংখ্যা, তাহলে ধনাত্মক আধান কয়টা আছে? একটা। তাহলে ওর সোডিয়ামের জারণ সংখ্যা আমরা লিখতে পারি হচ্ছে +1। আর এক্ষেত্রে ক্লোরিনের লিখতে পারি কত বড়? ক্লোরিন লিখতে পারি হচ্ছে -1। তাহলে জারণ সংখ্যা তো বোঝা গেল, অর্থাৎ চার্জের সংখ্যাই তার জারণ সংখ্যা। আচ্ছা, এটা খুব সহজে বুঝতে পারলাম। এখন যোজনী কেন বললাম তাহলে? যোজনী হচ্ছে ওই জারণ সংখ্যাটাই যোজনী, কিন্তু যোজনীতে কোনো এই ধরনের প্লাস বা মাইনাস চিহ্ন থাকবে না, আধানের চিহ্ন থাকবে না। যেমন ধরো সোডিয়ামের যোজনী হবে 1, ক্লোরিনের যোজনী ওর জন্য ধরা হবে 1। ঠিক আছে? এই মাইনাস চিহ্নটা থাকবে না, এখানে প্লাস চিহ্নটা থাকবে না। তাহলে আমি যোজনী কথাটা কেন উল্লেখ করলাম? এই কারণে উল্লেখ করলাম যাতে তুমি কোনো মৌল দেখে খুব সহজেই তার জারণ সংখ্যাটাকে চিনতে পারো। কারণ আমার এখানে জারণ সংখ্যাটা খুব দরকার। যখন বিক্রিয়া সম্পন্ন করব, তখন ওই প্রত্যেকটার কঙ্কাল সমীকরণ লিখতে হয়, অর্থাৎ আয়ন লিখতে হয়। ওই আয়নটা যাতে আমি সহজে লিখতে পারি যে কোনো একটা মূলক দেখে। আচ্ছা, তো একটা কথা গুরুত্বপূর্ণ, সেটা এখন খেয়াল করে রাখো, এই কথাটা বারবার শুনতে পারো। সেটা হচ্ছে যে কোনো মৌলের যোজনী বা একটা মূলকের যোজনী অন্য মূলকের গায়ে যায়। যথা যৌগ যখন গঠন করে তখন কি করে? একটার যোজনী অন্যটার গায়ে যায়। ঠিক আছে? যেমন ধরো আমার এই সোডিয়াম ক্লোরাইড, এক্ষেত্রে ক্লোরিনের যোজনী সোডিয়ামের গায়ে গেছে, এখানে ধরো 1, সোডিয়ামের যোজনী ক্লোরিনের গায়ে গেছে। যেহেতু এখানে 1 1, এর জন্য আর এগুলো লেখা হয় না। বুঝছো? +1 -1 না? আচ্ছা, এটা তো লেখা হয় না। আচ্ছা, এবার আমরা আসি কয়েকটা পরমাণুর কিভাবে জারণ সংখ্যা তো বের করতে সবাই মোটামুটি পারবা ইনশাল্লাহ। আমি হালকা একটু দেখাই দেবো, আর জারণ সংখ্যা কয়েকটার কি হয় আচ্ছা সে সম্পর্কে একটু আলোচনা করবো। আচ্ছা, তো কার জারণ সংখ্যা কীরকম? আচ্ছা, তো আসো আমরা সংক্ষেপে জেনে নিব একেবারে যে কার কীরকম জারণ সংখ্যা আসে। মোটামুটি আমার এখানে যেগুলো লেখা আছে তোমাদের বিক্রিয়া সম্পূর্ণ করতে লাগবে বা করতে লাগবে। আচ্ছা, আসো খুব তাড়াতাড়ি আলোচনা করব, সহজে বুঝে যাবে। আচ্ছা, ক্ষার ধাতুর জারণ সংখ্যা হচ্ছে +1। ক্ষার ধাতু কোনগুলো? গ্রুপ 1 অবস্থার ধাতুগুলোকে বলা হয় ক্ষার ধাতু। তো সেগুলোকে আমরা কি জানি? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। আচ্ছা, এগুলো আমরা কীভাবে মনে রাখি? আমি মনে রাখছি আমার নিজের কৌশল ব্যবহার করে। সেটা হচ্ছে লিনা কালকে রবিবার কসমেটিক্স কিনতে যাবে। ঠিক আছে? লিনা হচ্ছে এলআই হচ্ছে লিথিয়াম, এনএ হচ্ছে সোডিয়াম, এখানে হচ্ছে লিনা একত্রে নাম। কালকে বললাম পটাশিয়াম দিয়ে। আচ্ছা, রবিবার বললাম হচ্ছে রুবিডিয়াম দিয়ে। কসমেটিক্সের সিএস হচ্ছে সিজিএম। আর কসমেটিক্স কিনতে যাবে ওটা হচ্ছে এক্সট্রা বলা আর কি। আচ্ছা, তো এদের যে জারণ সংখ্যা এটা হচ্ছে গ্রুপ 1 ধাতু। তো গ্রুপ 1 জারণ সংখ্যা সবগুলোর 1 আসে, কারণ এগুলো যে আধান তৈরি করে সেগুলো হচ্ছে সোডিয়াম প্লাস আসে, লিথিয়াম প্লাস আসে, সোডিয়াম প্লাস, পটাশিয়াম প্লাস, রুবিডিয়াম প্লাস, সিজিএমের প্লাস আসে। তাহলে জারণ সংখ্যা হবে কি +1, জানা কথাই। আচ্ছা, এবং যোজনী কি শুধু 1। আচ্ছা, মৃৎক্ষার ধাতু সমূহের জারণ সংখ্যা। আচ্ছা, মৃৎক্ষার ধাতু সমূহের জারণ সংখ্যা হচ্ছে +2। মৃৎক্ষার কোনগুলো? যেগুলো গ্রুপ 2 এ অবস্থিত তাদের হচ্ছে +2। আচ্ছা, তো মৃৎক্ষার কোনগুলো আছে? বিরিয়ানি, মোগলাই, কাবাব সাজিয়ে বাটিতে রাখো। আচ্ছা, তো বিরিয়ানি হচ্ছে বেরিলিয়াম, এর জন্য ও দ্বিধনাত্মক আয়ন হয়। ম্যাগনেসিয়াম দ্বিধনাত্মক আয়ন, ক্যালসিয়াম দ্বিধনাত্মক আয়ন, স্ট্রোনশিয়াম দ্বিধনাত্মক আয়ন, এবং সাথে দুটো আছে, এটা হচ্ছে রাথিয়াম, আরটা কি যেন। আচ্ছা, বিরিয়ানি, মোগলাই, কাবাব সাজিয়ে বাটিতে রাখলাম। আচ্ছা, আচ্ছা, তো বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম বললাম, তারপর স্ট্রোনশিয়াম, এরপর হচ্ছে বেরিয়াম এবং হচ্ছে রেডিয়াম। আচ্ছা, তো সেই বেরিয়ামের হচ্ছে দ্বিধনাত্মক আয়ন, আর রেডিয়ামও তো দ্বিধনাত্মক আয়ন জানা গেছে। বেরিয়াম রেডিয়াম গেল। আচ্ছা, এরপরে আসো আমরা
আর কিছু জারণ সংখ্যা জানতে হবে খুব সহজেই। অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -2, এটা খুব গুরুত্বপূর্ণ। পার অক্সাইড আর সুপার অক্সাইডের জন্য আলাদা, পার অক্সাইড সুপার অক্সাইড তোমার দরকার নেই, শুধু এটা জেনে রাখো অক্সিজেনের জারণ সংখ্যা -2। ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা +2, শুধু ম্যাঙ্গানিজ নয়, এরকম আরও আছে। আয়রনের জারণ সংখ্যা +2, তোমার +2 - দুটোই হয়। যদি +2 হয় সেক্ষেত্রে সেটাকে আমরা বলি ফ্রাস, যদি +3 হয় সেক্ষেত্রে হবে কি ফেরিক। তাহলে +2 +3 দুটি হতে পারে, ঠিক আছে। আচ্ছা, হ্যালোজেন পরমাণু যেগুলো আছে এগুলো জারণ সংখ্যা আছে -1। হ্যালোজেন কোনগুলো আমরা জানি? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এবং হচ্ছে এটি, যেটা আমরা অ্যাস্টেটাইন বলি। আচ্ছা, এদের জারণ সংখ্যা হচ্ছে -1। আচ্ছা, আর একটা জিনিস জেনে রাখো, কোনো যৌগের জারণ সংখ্যার মান হচ্ছে 0। যেমন ধরো KMnO4 একটা যৌগ না, প্লাস K2CH2O7 এটা তো একটা যৌগ, এদের জারণ সংখ্যার মান হচ্ছে 0। আচ্ছা, এগুলো যদি জানা থাকে মোটামুটি, এই জারণ সংখ্যাটা তোমরা করবা কি দেখার আগে এটাকে খুব ভালো করে পড়ে নিবা, তাহলে তুমি যে কোনো মৌলের জারণ সংখ্যা খুব সহজেই বের করতে পারবে। আচ্ছা, এবার তোমাকে আমি কোনো মৌল দেখে কীভাবে সহজে জারণ সংখ্যা বোঝা যায় সেটা আমরা তোমাকে বলবো। আচ্ছা, এজন্যই আমার যোজনীটা বলা, যাতে তুমি খুব সহজেই জারণ সংখ্যাটা বলতে পারো কোনো যৌগ দেখে। আর এছাড়া তো যৌগ থেকে জারণ সংখ্যা বের করার একটা পদ্ধতি আছে, সেটা বলে দিব ইনশাল্লাহ। আচ্ছা, তো আমরা দেখি যোজনী থেকে কীভাবে আমরা জারণ সংখ্যা খুব সহজে বলতে পারি। আচ্ছা, তো একটা কথা তো আগেই বলেছিলাম যে যোজনী আসলে কি। যোজনী হলো একটা মৌল আর একটা মৌলের সাথে যুক্ত হবে, সেই যুক্ত হওয়ার যে ক্ষমতা, এটাই যোজনী। আর আমরা জানি হচ্ছে একটা মৌলের যোজনী আর একটা মৌলের গায়ে যায়। আচ্ছা, এবার ধরো যোজনী আলোচনা করার জন্য আমরা KMnO4 এর ক্ষেত্রে আছে, এটা তো একটা যৌগ, ওর জারণ সংখ্যা হচ্ছে সবাই জানো হচ্ছে 0। আচ্ছা, তো KMnO4 এ পটাশিয়াম যেহেতু গ্রুপ 1, কাজে ওর জারণ সংখ্যা হবে কত? +1, কাজে ও যে আধান তৈরি করবে সেটা হবে কি পটাশিয়াম প্লাস। আচ্ছা, ওর সাথে যে আর একটা মূলক থাকে সেটা হচ্ছে কি MnO4। আচ্ছা, বলতে পারো ওরে আমরা কি দিব? প্লাস দিব না মাইনাস দিব? একটা যদি প্লাস হয় অপরটা মাইনাস নিশ্চয়ই হবে। আচ্ছা, এখন বলতো এখানে কেন একটা মাইনাস দিলাম? কারণ এক্ষেত্রে আমরা দেখি একটা যোজনী আরেকটার গায়ে যায় না, তার মানে ও হচ্ছে, ওর যোজনী হবে কি, ওর তো ধনাত্মক আধান একটা, তার মানে যোজনী হচ্ছে 1। তাহলে ওর 1 এদিকে গেল, ধরো এদিকে 1 গেল, আর ওর যে 1 ওইদিকে গেল, যার জন্যে আমরা খুব সহজে বুঝে যাই ও হচ্ছে একক ধনাত্মক আধান আর হচ্ছে একক ঋণাত্মক আধান। আচ্ছা, এরপরে আসো আরও কিছু কিছু মৌল দেখি, এবং যেগুলো আমরা আয়ন খুব সহজে বের করতে পারবো। তোমাদের বিক্রিয়া করার জন্য যেগুলো লাগবে সেগুলি আমি দিচ্ছি। ধরো পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম ডাইক্রোমেটে পটাশিয়াম প্লাস আয়ন। আচ্ছা, বলতে পারো Cr2O7 ওর আধান কি হবে? এদিকে তাকাও, এদিকে দেখো, পটাশিয়ামের গায়ে 2 দেওয়া আছে, তার মানে Cr2O7 এর যোজনী পটাশিয়ামের গায়ে গেছে, তাহলে যোজনী যদি ও হয় তাহলে 2 তো দিতেই পারি। এখন প্লাস দেবে মাইনাস দেবো? যেহেতু পটাশিয়াম ধনাত্মক আধান হয়ে গেছে তাহলে ও তো অবশ্যই ঋণাত্মক হবে, কারণ ধনাত্মক আর ঋণাত্মক মিলিত একটা যৌগ গঠিত হয়, ঠিক আছে। আচ্ছা, এরকম দেখো আরেকটা চিনতে পারো কিনা, H2C2O4। আচ্ছা, আমরা জানি হাইড্রোজেনের প্লাস আধান। আচ্ছা, তাহলে বলো তো C2O4 ওর জন্য কী দিব? দেখো C2O4 এর জন্য হাইড্রোজেনের গায়ে 2 গেছে, তার মানে বোঝা যাচ্ছে এই C2O4 এর যোজনী ছিল 2, মানে এখানে আমরা 2 দিলাম। এরপরে কী দেবো? প্লাস দেবেন মাইনাস দেবো? যেহেতু এখানে প্লাস হয়ে গেছে তাহলে এখানে মাইনাস, তার মানে C2O4 এর জারণ সংখ্যা হচ্ছে -2, ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা, এবং এভাবে খুব সহজে আমরা কোন মূলকের কি চার্জ আসে সেটাও বের করতে পারি। আচ্ছা, আর একটা ধরি আমরা ফ্রাস সালফেট। আচ্ছা, আমরা আয়রনের জারণ সংখ্যা দুটো জানি, একটা হচ্ছে +2 আর একটা হচ্ছে +3। তো এক্ষেত্রে আয়রনের জারণ সংখ্যা হচ্ছে +2, কারণ কি আমরা অলওয়েজ জানি যে সালফেট একটি যৌগমূলক যার আধান হচ্ছে 2-, যেহেতু 2-, যেহেতু 2+ হতেই হয়, তা না হলে এইখানে 2 এইখানে 2 আলাদা আলাদা সংখ্যা হইতো, যেহেতু এখানে 2 এখানে 2 দুটোই একই সংখ্যা, এই জন্য আর দেওয়ার দরকার নেই, এমনি চলে যায়, ঠিক আছে। আচ্ছা, যেমন তুমি আরেকটা দেখতে পারো, যেমন যদি ফেরিক সালফেট হইতো তাহলে কি হইতো? ফেরিক সালফেট হলে ধরো এই দুটো মূলক লিখলাম পাশাপাশি, এবারে ফেরিক সালফেটের জন্য 2 এদিকে দেওয়া লাগবে, আর ফেরিকের জন্য কি ও যেহেতু 3+ না, আচ্ছা, তো সেইটা দিতে হবে এখানে 3। তাহলে এই আয়রনের জন্য দেখো যোজনী এদিকে গেছে আর সালফেটের যোজনী এদিকে গেছে, তাহলে যখন আমরা আধান আকারে লিখবো তখন কি লিখতে পারি? ওর যোজনী যেহেতু এদিকে গেছে তখন ওর জারণ সংখ্যার মাথায় চলে আসবে Fe3+, আর তখন সালফেট আমরা কি লিখতে পারবো? এই সালফেট ওর যোজনী গেছে এদিকে, তাহলে 2 ওকে প্লাস আসবে মাইনাস আসবে? একবার তো প্লাস হয়ে গেছে, তাহলে এবার তো মাইনাস এমনি আসবে, ঠিক আছে, বোঝা গেল। তো এই আধানগুলো যদি চিনতে পারো তাহলে খুব সহজেই তুমি যোজনী দেখে জারণ সংখ্যাগুলো বের করতে পারবে।
আচ্ছা, আর জারণ সংখ্যা বের করার অন্য একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে একেবারে খুব সহজে দেখিয়ে যাব। সেটা হচ্ছে ধরো তুমি KMnO4, এখান থেকে তুমি ম্যাগনেসিয়ামের জারণ সংখ্যা বের করতে চাও, অর্থাৎ এইটার জারণ সংখ্যা বের করতে চাও। সেক্ষেত্রে আমরা জানি পটাশিয়াম গ্রুপ একের ধাতু, কাজেই ওরে আমরা ধরে নেই পটাশিয়ামের জন্য পটাশিয়ামের জারণ সংখ্যা হচ্ছে +1, সবাই জানি কারণ গ্রুপ এক, এই জন্য +1। যৌগ সমূহের মোট যে জারণ সংখ্যা মান হচ্ছে 0, তার মানে +1 সাথে যাবে কি প্লাস। এখন ম্যাঙ্গানিজে বের করবো, ম্যাঙ্গানিজে আমরা জানি না, তো ধরলাম হচ্ছে এক্স। আচ্ছা, প্লাস অক্সিজেনের জারণ সংখ্যা জানি -2, তাহলে অক্সিজেন আছে কটা? 4টা, তো দিতে হবে কি -2 ইন্টু দিতে হবে 4 ইকুয়াল টু কত দিতে হবে? আমরা জানি যৌগ সমূহের সামগ্রিক জারণ সংখ্যা মান হচ্ছে 0। আচ্ছা, তো এবারে আমরা যদি করি তাহলে হচ্ছে 1, এখানে হচ্ছে এক্স, এখানে কত? -8 ইকুয়াল টু 0। দ্যাট ইমপ্লাইজ কত আসে দেখো তো, এক্স -7 ইকুয়াল টু 0, সুতরাং এক্স ইকুয়াল টু +7। তার মানে ম্যাঙ্গানিজের এইখানে জারণ সংখ্যা হচ্ছে +7, অর্থাৎ পটাশিয়াম পার ম্যাঙ্গানেটে ম্যাঙ্গানিজ জারণ সংখ্যা হচ্ছে +7। বোঝা গেল? এভাবে করে বের করতে হয়। আচ্ছা, এগুলো যদি বুঝতে পারো তাহলে আমরা এ বিষয়ে আলোচনা করব না। এবার আমরা সরাসরি চলে যাব হচ্ছে বিক্রিয়া পূর্ণ করার নিয়মে। আচ্ছা, কিভাবে বিক্রিয়া পূর্ণ করতে হয়। বিক্রিয়া পূর্ণ করার নিয়মটা একটু খুব খেয়াল করে লক্ষ্য করো যে কিভাবে একটা বিক্রিয়া পূর্ণ করতে হয়। আচ্ছা, বিক্রিয়া পূর্ণ করার নিয়মে আমার বেশ কয়েকটা কথা খেয়াল করা লাগবে। সেটা হচ্ছে এই বিক্রিয়া যদি আমরা পূর্ণ করতে পারি, অর্থাৎ তোমাকে একটা যে বিক্রিয়া যদি দেওয়া হয়, তুমি যদি বিক্রিয়াটা মানে সম্পূর্ণ আকারে লিখতে পারো, তারপরে না সমতা করবো। আগে তো বিক্রিয়াটা লিখতে হবে, অর্থাৎ তোমাকে বিক্রিয়ক দেওয়া থাকলে উৎপাদ কি হবে সেটা তো জানতে হবে। উৎপাদ যদি না লিখতে পারো তাহলে তো সমতা করতে পারবে না। তো আমরা সেইটাই দেখবো এখন কিভাবে সম্পূর্ণটা আসলে করতে হয়। আচ্ছা, খুব তাড়াতাড়ি দেখতেছি বিক্রিয়া পূর্ণ করার নিয়ম। আসো, বিক্রিয়া একটু খেয়াল করো, আগেরগুলোর পরে এগুলো একটু কঠিন হতে পারে, কিন্তু খুব সহজভাবে খেয়াল করবা। আচ্ছা, বিক্রিয়ায় কোনো যৌগের মধ্যে ধাতু থাকলে ওই ধাতুর লবণ উৎপন্ন হবে। এই কথাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোনো যৌগের মধ্যে ধাতু থাকলে ওই ধাতুর কি লবণ উৎপন্ন হবে। এখন যৌগের মধ্যে ধাতু কিভাবে চিনব? যেগুলোর উচ্চারণের শেষে আম আছে, আম কি আছে? আম থাকে, সেগুলো হচ্ছে ধাতু। যেমন ধরো পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম সবগুলো শেষে আম উচ্চারণে না, তাহলে আম মানে ধাতু এখানে। বুঝছো? এটাই হলো কথা আর কি। আচ্ছা, তাহলে ওই ধাতুগুলো লবণ উৎপন্ন হবে। আচ্ছা, এখন ও যে ধাতুগুলো থাকবে তার লবণ উৎপন্ন হওয়ার ক্ষেত্রে লবণ কিভাবে উৎপন্ন হয়? আমরা জানি ধাতুগুলো হয় ধনাত্মক চার্জ বিশিষ্ট, কাজে এর সাথে ঋণাত্মক চার্জ বিশিষ্ট কোনো মূলক আনতে হবে, তাহলে তো লবণ হবে না। আচ্ছা, এক্ষেত্রে কি হয়? ধাতুর সাথে অ্যাসিডের অম্লীয় মূলক যুক্ত হয়, তাকে এক্ষেত্রে বলা আছে ধাতুর সাথে অ্যাসিডের অম্লীয় মূলক যুক্ত হবে। আচ্ছা, অসুবিধা নেই, তুমি অম্লীয় মূলক এমনি খুঁজে পাবা। আচ্ছা, অ্যাসিডে খুঁজে পাবা, অ্যাসিডের অম্লীয় মূলক যেটা থাকবে, অর্থাৎ অ্যাসিডের সাথে যে ঋণাত্মক মূলকটা থাকে সেই এসে যুক্ত হয়। আচ্ছা, এবার আসো, বিক্রিয়ায় যদি আঁশ লবণ থাকে তাহলে হবে ইক লবণ। যেমন ধরো ফেরাস লবণ থাকলে হবে কি ফেরিক লবণ, এবং যদি ইক লবণ থাকে তাহলে হবে আঁশ লবণ। যেমন যদি বিক্রিয়কে যদি থাকে ফেরিক লবণ তাহলে উৎপাদে গিয়ে হবে ফেরাস লবণ। ঠিক আছে, বোঝা গেল? কখন আঁশ কখন ইক। অর্থাৎ বিক্রিয়কে যদি থাকে ফেরাস তাহলে উৎপাদে গিয়ে হবে ফেরিক লবণ, বিক্রিয়ক যদি থাকে ফেরিক লবণ উৎপাদে গিয়ে হবে ফেরাস লবণ। এই জন্য বলছে আঁশ থাকলে ইক, ইক থাকলে আঁশ। এরপরে কথাগুলো হচ্ছে জারক পদার্থে যতগুলো অক্সিজেন থাকবে ততগুলো পানি উৎপন্ন হবে। এটা আমরা এমনি জানতে পারবো, অর্থাৎ বিক্রির এক পাশে যতগুলো অক্সিজেন থাকে তত অপর পাশে ততগুলো পানি দিতে হয়। এবার বিক্রিয়ায় H2S থাকলে খুব খেয়াল করে দেখো, এটা সব ক্ষেত্রে হয় না। H2S থাকলে এখান থেকে সালফার এবং হ্যালাইড লবণ থাকলে হ্যালোজেন উৎপন্ন হবে। হ্যালাইড লবণ যেমন ধরো পটাশিয়াম যদি আয়োডাইড থাকতো সেক্ষেত্রে হ্যালোজেন মানে শুধুমাত্র আয়োডিন উৎপন্ন হতো। ঠিক আছে? আচ্ছা, এরকম বিক্রিয়া H2S থাকলে সালফার, হ্যালাইড লবণ থাকলে হ্যালোজেন উৎপন্ন হবে। পটাশিয়াম আয়োডাইড না, অন্য কিছু থাকতে পারে, আয়োডিনের জায়গায় থাকতে পারে ফ্লোরিন, থাকতে পারে ক্লোরিন, থাকতে পারে অ্যাস্টেটাইন, থাকতে পারে এরকম। আচ্ছা, বুঝতো? আচ্ছা, গেল ওটা। বাকিগুলো খুব একটা ইম্পর্টেন্ট নেই, ইম্পর্টেন্ট এগুলোই ছিল। বিক্রিয়ায় জৈব অ্যাসিড থাকলে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। তুমি জৈব অ্যাসিড দেখেই বুঝতে পারবে, যেমন ধরো অক্সালিক অ্যাসিড, তারপরে সাইট্রিক অ্যাসিড, তারপরে বাকি যেগুলো আছে সোডিয়াম বাইকার্বনেট, এগুলো জৈব অ্যাসিড থাকলে তোমার কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। আচ্ছা, পরে বলা আছে বিক্রিয়ায় N2S2O3, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খেয়াল করে রাখো। N2S2O3 উৎপন্ন হলে উৎপন্ন হবে Na2S4O6 উৎপন্ন হবে। এর বিশাল একটা নাম আছে, সোডিয়াম ডায়াজোনিয়াম সালফেট। আচ্ছা,
এরপর আছে H2O2 বিজারক হলে O2 উৎপন্ন হবে, অর্থাৎ যদি বিক্রিয়ায় হাইড্রোজেন পারক্সাইড বিজারক হয় তাহলে হবে অক্সিজেন উৎপন্ন হবে, আর যদি সে জারক হয় তাহলে হবে কি পানি উৎপন্ন হবে। এগুলো না বুঝলেও চলবে, তোমার যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এখান থেকে বিক্রিয়ায় কোনো যৌগের মধ্যে ধাতু থাকলে ওই ধাতুর লবণ উৎপন্ন হবে, এটা কথা ইম্পর্টেন্ট। যদি এই একটা কথা জানো তাহলে তুমি বিক্রিয়া সবগুলো সম্পন্ন করতে পারবা। আর হচ্ছে আস লবণ থাকলে ইক লবণ, ইক লবণ থাকলে আস লবণ, শেষ। তাহলে বিক্রিয়া সম্পন্ন করার নিয়ম আমরা এগুলোই জানলাম। এখানে থামিয়ে আরেকবার তোমরা দেখে নিতে পারো, ভিডিওটা পজ করে পেছনে টেনে আবার এটা দেখে নিতে পারো, কেউ চাইলে লিখেও নিতে পারো। সবগুলো দেখাইলাম ইনশাল্লাহ, আরেকবার দেখিয়ে যাচ্ছি। হ্যাঁ, এই হচ্ছে আমার মোটামুটি বিক্রিয়া সম্পর্ক করার নিয়ম। আচ্ছা, বিক্রিয়া সম্পর্ক করার নিয়ম পরে আমরা এবার একটা বিক্রিয়া নিয়ে আলোচনা করব, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা, তোমার এবার আমি টেস্ট পেপার থেকে দেখাবো না, এবার একটা যে কোনো একটা বিক্রিয়া দেখাবো যে বিক্রিয়াটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবং এটা আসার একটা ভালো সম্ভাবনা আছে। এটা যদি পারো, টেস্ট পেপারে যত বিক্রিয়া আছে সব ইনশাল্লাহ পারবা। ধরো তোমাকে দেওয়া হলো পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটা বেশ একটা কঠিন বিক্রিয়া, যেটা দিয়ে শুরু করলাম। কঠিনটা পারলে আমরা সহজগুলো পারবো। বলা হলো এই বিক্রিয়াটা সম্পূর্ণ করে। এই বিক্রিয়াটা কিভাবে দেওয়া থাকবে? দুটো পাত্র দেওয়া থাকতে পারে, বলবে যে অম্লীয় মাধ্যমে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে ফেরাস সালফেটের বিক্রিয়া কি উৎপন্ন হয়। অম্লীয় মাধ্যম কেন বললো? সালফারিক অ্যাসিড দেওয়া আছে, যে অ্যাসিডটা, এই জন্য তোমাদের ম্যাক্সিমাম বিক্রিয়া হচ্ছে তো অম্লীয় মাধ্যমে, যার জন্য আমরা ক্ষারীয় মাধ্যমে কোনো বিক্রিয়া সম্পর্কে আলোচনা করবো না। সব বিক্রিয়া দেখলাম অম্লীয় মাধ্যমে দেওয়া, এই জন্য অম্লীয় মাধ্যমে বিক্রিয়া আলোচনা করবো। তো সেই অম্লীয় মাধ্যমে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ফেরাস সালফেটের সাথে বিক্রিয়া করে কি কি জিনিস উৎপন্ন করে। আগে তো আমার উৎপাদগুলো লিখতে হবে, ঠিক না? তাহলে এখানে কি কি উৎপাদ হতে পারে একটু ভাবো। আগে খুঁজতে হবে কোন কোনগুলো ধাতু আছে। যেমন একটা ধাতু আছে ফেরাস, লোহা, এটা তো আমরা জানি ধাতু। আচ্ছা, আর আছে পটাশিয়াম। কিন্তু যেগুলো ধাতু আছে সেগুলো লবণ উৎপন্ন হওয়ার কথা না। অ্যাসিডের অম্লীমূলক, অ্যাসিডকে এই যে সালফিউরিক অ্যাসিড, ওর অম্লীমূলক কোনটা? সালফিউরিক অ্যাসিডের দুইটা মূলক আছে, একটা হলো হাইড্রোজেন আর একটা হলো সালফেট মূলক। তো হাইড্রোজেন হচ্ছে প্লাস আর সালফেট হচ্ছে মাইনাস। তো ঋণাত্মক মূলকটা ধাতুর সাথে যুক্ত হওয়ার কথা, কারণ ধাতু হচ্ছে পজিটিভ। তো আমরা কি কি লিখতে পারি? আর যদি আস লবণ থাকে তাহলে হবে ইক লবণ। তাহলে প্রথমে আমরা যে কটা ধাতু আছে সে কটা দিয়ে শুরু করবো। তাহলে প্রথম ধাতু ধরলাম পটাশিয়াম। তো পটাশিয়ামের সাথে অম্লীমূলক যুক্ত হবে, সেক্ষেত্রে আসছে হচ্ছে SO4। আচ্ছা, SO4 এর আমরা এই জানি কত? 2 মাইনাস জানি না, কারণ এই দেখো এখানে 2 গেছে না, তাহলে SO4 কি 2 মাইনাস। তাহলে পটাশিয়ামের এদিকে তো 2 যাবে, ঠিক না? আচ্ছা, আর পটাশিয়াম তো +1, যার জন্য এদিকে +1 না দিলেও তো হয়, ঠিক কিনা? আচ্ছা, বুঝলা? আচ্ছা, এটা দিলাম প্লাস। আর কি দিতে পারি? আর কি ধাতু আছে দেখো, ম্যাঙ্গানিজ আছে একটা ধাতু, তাহলে ম্যাঙ্গানিজের উৎপন্ন হবে না? আচ্ছা, ম্যাঙ্গানিজের আমি জানি কত? 2 না? আচ্ছা, আর সালফেটেরও তো 2, তাহলে যে ম্যাঙ্গানিজের +2 সালফেটের -2, এখানে 2 আর এখানে 2, দুই জায়গায় 2 দেওয়া লাগে না, কারণ দুটো তো সেম। আচ্ছা, এটা হয়ে গেছে। এরপর কি আস লবণ থাকলে হবে কি ইক লবণ হওয়ার কথা, তাই এখানে আছে ফেরাস সালফেট, হবে কি ফেরিক সালফেট। তো ফেরিক সালফেট আমরা যে এটা লিখলাম, ফেরিক সালফেটে আয়রনের অর্থাৎ ধনাত্মক আয়ন হয় না, সেক্ষেত্রে আয়রনের যোজনই 3 ওর গায়ে যাবে, আর সালফেটের যে 2 মাইনাস থাকে সেই 2 ওর গায়ে যাবে। বোঝা গেছে? এভাবে লিখতে হবে, বুঝছো? আচ্ছা, আর বাকি থাকে কি? আর ম্যাক্সিমাম বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? পানি উৎপন্ন হয়, পানি তো দিতেই হবে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা বিক্রিয়াগুলোকে কিভাবে লিখি? আচ্ছা, এই ধরনের বিক্রিয়া সম্পূর্ণ, অর্থাৎ এবার আসে বিক্রিয়ার সমতাকরণ। বিক্রিয়ার সমতাকরণে একটা বিষয় খেয়াল করতে হয়। আমরা জানি যে কোনো বিক্রিয়া, রাসায়নিক বিক্রিয়া যুগপৎভাবে সংঘটিত হয়, অর্থাৎ একদিকে হয় জারণার্ধ বিক্রিয়া, অপর পাশে হয় কি বিজারণার্ধ বিক্রিয়া। তো আমরা এখন সেই জারণার্ধ বিক্রিয়া এবং বিজারণার্ধ বিক্রিয়া আকারে লিখব। জারণার্ধ বিক্রিয়া আমরা লিখলাম হচ্ছে জারণার্ধ বিক্রিয়া। এখন কার জারণ সংঘটিত হয় সেটা তো আগে বুঝতে হবে, ঠিক না? আচ্ছা, তোমরা দেখো এখানে ছিল ফেরাস থেকে হয়েছে ফেরিক। তার মানে ফেরাস ছিল কি? আমরা জানি ফেরাসের ছিল হচ্ছে দ্বিধনাত্মক আধানে ফেরাস। আচ্ছা, বোঝার জন্য লিখে দিলাম, ফেরাস হচ্ছে কি দ্বিধনাত্মক আধান, সেখান থেকে গেছে ত্রিধনাত্মক আধান, ফেরিক হয়ে গেছে। ফেরাস থেকে গেছে ফেরিক, তার মানে কি ফেরাস থেকে একটা ইলেকট্রন হ্রাস পেয়ে তো ফেরিক হয়েছে, ঠিক কিনা? তাহলে ফেরাস থেকে ইলেকট্রন চলে গেল, তাহলে যা ইলেকট্রন চলে যাওয়া মানে কি জারণ, কাজে কার জারণ হবে? অবশ্যই ফেরাসের জারণের ফেরিক হয়েছে, কাজে ওর আমরা লিখবো। তাহলে এক্ষেত্রে আমরা আর ওর সাথে এই যে সালফেট তো আর লিখি না, শুধুমাত্র ওই আয়নটাই লিখি। তো এই ছিল ফ্রাস, সেখান থেকে হয়ে গেল ফেরিক, এই যে ত্রিধনাত্মক আধান হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, লিখলাম, এই হয়ে গেল। এরপরে হলো বিজারণ অর্ধ বিক্রিয়া।
আচ্ছা, তো বিজারণ অর্ধবিক্রিয়া কার বিজারণ সংক্রান্ত খুব খেয়াল করে লক্ষ্য করতে হবে। দেখো, তোমরা যখন বারবার পড়ো তখন বুঝতে পারবা। KMnO4 এখানের পটাশিয়ামের যা ছিল তাই আছে, এখানে কোনো অসুবিধা হয়নি। কিন্তু ম্যাঙ্গানিজে দেখো, ম্যাঙ্গানিজের এখানে আমরা জারণ সংখ্যা বের করছিলাম, আগে খেয়াল করে দেখো, পরে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা আমরা +7 একবার বের করছিলাম এর জন্য। আর ম্যাঙ্গানিজ এখানে এসে হয়ে গেছে কত দেখো, 2+ হয়ে গেছে না এখানে, মনে আছে তো? কারণ ও ছিল 2+ ও 2+, এই জন্যই তো ম্যাঙ্গানিজ সালফেট হয়ে গেছে, কারণ সালফেটের 2- না, এই দুটো ব্যালেন্সে এরকম হলো, যার জন্য এখানে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কত, +2। আচ্ছা, তো দেখো এখানে ছিল +7, এখানে ছিল +2, তাহলে ম্যাঙ্গানিজ কি, +7 কথার অর্থ হচ্ছে ম্যাঙ্গানিজের 7টা ইলেকট্রনের ঘাটতি আছে। সেই 7টা ইলেকট্রনের ঘাটতি, ও যদি আরও 5টা ইলেকট্রন অর্জন করতে পারে, তাহলে ওর ঘাটতি থাকে কয়টি ইলেকট্রন, 2টি ইলেকট্রনের ঘাটতি। এই +7 আর +2 কথার মানে কি, +7 আর +2 কথার মানে হচ্ছে ওদের ইলেকট্রন ঘাটতি আছে কতটি তা বোঝায়। তার মানে একটা কথা সহজে মনে রাখবা, সবাই এই কথাটা মনে রাখবা, সেটা হচ্ছে যার ধনাত্মক আধান যত বেশি তার ইলেকট্রন ঘাটতি তত বেশি। তার মানে ম্যাঙ্গানিজের এইখানে ধনাত্মক আধান বেশি না, +7, তার মানে ওর ইলেকট্রন ঘাটতি অনেক বেশি, সেখান থেকেও কী করতেছে, ইলেকট্রন গ্রহণ করে না +2-তে আসছে, ঠিক না? তাহলে +2-তে নামলো কী হবে, +7 থেকে +2-তে নেমে আসছে না। আচ্ছা, তার মানে ও ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে ইলেকট্রন গ্রহণ করাকে আমরা কি বলি, বিজারণ। সুতরাং ম্যাঙ্গানিজের হয়েছে কি, বিজারণ। তো সেক্ষেত্রে এটা তো একটা যৌগমূলক, ওটা তো এক কথারে লিখতে হবে না। তাহলে MnO4-, কেন মাইনাস লিখলাম দেখো, পটাশিয়ামের জন্য কি ছিল, ওর জারণ সংখ্যা প্লাস, তাহলে ওর যে যোজনী 1, সেই 1 কি, এই যে যৌগমূলক MnO4 ওর গায়ে গেছে, যার জন্য এখানে একটা 1 দিতাম। আর MnO4 ওর যোজনী -1 থেকে তো এখানে, ঠিক না? তাহলে ওর 1 কিন্তু এই 1 কে আর লেখা লাগে যোজনী লিখিনি, যার জন্য যখন আমরা MnO4 লিখবো তখন কি লিখবো, -1 লিখবো না, একটা তো লিখতেই হবে, বুঝছো? এভাবে যোজনী দেখে আমরা খুব সহজেই তার আধানের মান লিখতে পারি। কথাটা কি বোঝা গেছে? না বোঝা গেলে আরেকবার খেয়াল করো আর কি। আচ্ছা, তো MnO4-, সেখান থেকে কি হয়েছিল আমার, আচ্ছা সেখান থেকে হয়েছিল হচ্ছে Mn2+, এটা উৎপন্ন হলো না। আচ্ছা, এরপরে খুব গুরুত্বপূর্ণ যে কথাগুলো সেগুলো খেয়াল করতে হবে। আমরা এতটুকু জারণ অর্ধবিক্রিয়া, বিজারণ অর্ধবিক্রিয়া আলাদা করে লিখলাম। এবারে বিক্রিয়া হচ্ছে সমতাকরণ করতে হবে। সেই বিক্রিয়া সমতাকরণের কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো আমি তোমাদেরকে মুখে বলে দিচ্ছি, এই নিয়মগুলো দেখাবো না। আচ্ছা, খুব খেয়াল করে লক্ষ্য করবা। নিয়মগুলো হলো, প্রথমে জারণ অর্ধবিক্রিয়া, বিজারণ অর্ধবিক্রিয়া পৃথক করে লিখতে হবে। এরপরে দ্বিতীয় যে নিয়মটা সেটা হচ্ছে, এই যে অর্ধবিক্রিয়া, ধরো এই জারণ অর্ধবিক্রিয়া, বিজারণ অর্ধবিক্রিয়া, এই অর্ধবিক্রিয়ার তীর চিহ্ন, এই যে তীর চিহ্নের উভয় পাশে, এই পাশ এবং এ পাশে, হাইড্রোজেন আর অক্সিজেন পরমাণু ব্যতীত অন্যান্য পরমাণুর সংখ্যা প্রয়োজনীয় সংখ্যা দ্বারা গুণ করে সমান করতে হবে। এখানে তো হাইড্রোজেন নাই, অক্সিজেনও নাই, তাহলে সেই হাইড্রোজেন অক্সিজেন পরমাণু ব্যতীত অন্যান্য পরমাণু কি আছে, এখানে ফ্রাস আছে, এখানে একটা আয়রন আছে, এখানে একটা আয়রন আছে, সুতরাং ওরা এমনিতেই সমান আছে, ওদেরকে আর প্রয়োজনীয় সংখ্যা দ্বারা গুণ করার প্রয়োজন নাই। এখানে লক্ষ্য করো, এখানে হাইড্রোজেন অক্সিজেন পরমাণু ব্যতীত অন্য পরমাণু কি আছে, ম্যাঙ্গানিজ আছে, তাহলে এখানে একটা ম্যাঙ্গানিজ আছে, এখানে একটা ম্যাঙ্গানিজ আছে, আর প্রয়োজনীয় সংখ্যা দ্বারা গুণ করার প্রয়োজন নেই, একটা ঠিকই আছে। আচ্ছা, যদি সমান না থাকতো, ধরো এইখানে 2টা ম্যাঙ্গানিজ থাকতো, তাহলে এখানে আমরা 2 দিয়ে গুণ করা লাগতো, ঠিক আছে? আচ্ছা, এটাই বলছে, হাইড্রোজেন অক্সিজেন পরমাণু ছাড়া অন্য পরমাণুর সংখ্যা প্রথমে সমান করে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, তীর চিহ্ন উভয় পাশে। এরপরে অম্লীয় মাধ্যমে বিক্রিয়ার ক্ষেত্রে আমরা সব বিক্রিয়াতে অম্লীয় মাধ্যমে আলোচনা করব, তো সেক্ষেত্রে কি করতে হয়, সেক্ষেত্রে যে পাশে যতগুলো অক্সিজেন কম আছে অপর পাশে ততগুলো পানির অণু লিখতে হবে। আচ্ছা, এবার আমরা এখানে তো অক্সিজেনের কোনো বালাই নেই, এখানে আমরা লক্ষ্য করি, তাহলে আমরা এই বিক্রিয়াটা আবার একটু লিখতেছি। আচ্ছা, O-4। আচ্ছা, এবার লক্ষ্য করো, এ পাশে অক্সিজেন আছে 4টা, আর এ পাশে লিখছিলাম কি আমরা শুধু ম্যাঙ্গানিজ, তার মানে এ পাশে কি অক্সিজেন কম আছে না? তাহলে অক্সিজেন কম আছে কয়টা, এখানে 4টা, এখানে 4টা দেওয়া উচিত না? তাহলে অক্সিজেন পরমাণুর সমান সংখ্যক দিতে হবে কি, পানি। অক্সিজেন দিতে পারবো না, দিতে পারবা কি, পানি। তার মানে 4 অণু কি দিতে হবে, পানি। এখানে অক্সিজেন আছে 4টা, যার জন্য 4 অণু পানি দিলাম। আচ্ছা, শুধু এটা দিলেই তো হবে না, এখন এই পাশে যে 4 অণু পানি দিছো, ওর সমান সংখ্যক আবার এই পাশে, ওর সমান সংখ্যক না, ওর হচ্ছে ডাবল সংখ্যক বা ওর দ্বিগুণ পরিমাণে হাইড্রোজেন আয়ন এখানে দিতে হবে। তো ওর দ্বিগুণ পরিমাণে হাইড্রোজেন আয়ন কত, 4 দুগুণে 8, তার মানে 8টা হাইড্রোজেন আয়ন এখানে দিতে হবে। দিলাম, বোঝা গেল? তাহলে প্রথমে লক্ষ্য করতে হবে, যে পাশে যতটি অক্সিজেন কম তার বিপরীত পাশে ততটি অক্সিজেন পরমাণুর সমান সংখ্যক পানি দিতে হবে। তার মানে 4 অণু পানি দিলাম এখানে, ঠিক আছে?
আচ্ছা, এরপরে এই পানির ডবল সংখ্যক কি দিতে হবে, পানির অণুর যে ডাবল সংখ্যক বা দ্বিগুণ পরিমাণে হাইড্রোজেন আয়ন এ পাশে দিতে হবে। কেন দিতে হবে? দেখো পানির অণুতে 2টা হাইড্রোজেন আছে না, তো 4 দুগুণে 8টা হাইড্রোজেন, তাহলে এ পাশে সেই 8টা হাইড্রোজেন দিবে না, এই জন্য দিলাম। ঠিক আছে। আচ্ছা, এর পরের যে সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোমার খেয়াল করতে হবে পরে যে কথাটা, এটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোমার উভয় পাশে ইলেকট্রন সংখ্যা সমান করতে হবে, মানে যে পাশে যতটি ইলেকট্রন কম সে পাশে ততটি ইলেকট্রন দিতে হবে। এখন খেয়াল করতে হবে কোন পাশে ইলেকট্রন কম কোন পাশে ইলেকট্রন বেশি। আমরা এখানে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কত জানি, দেখো +7 জানি, আমরা বের করছিলাম। তুমি এটা দিয়ে বের করতে পারো, এটা দিয়ে আলাদাভাবে বের করতে পারো, তোমার সুন্দর করে গুণ করবো অক্সিজেনের সাথে, 4 দুগুণে 8, তারপর হচ্ছে -1 বিয়োগ হবে। কীরকম ভাবে বের করতে হয়, আচ্ছা তোমাদেরকে আমি আলাদাভাবে আরেকটু জায়গায় ছোটো একটা রাব দেখাচ্ছি। যেমন MnO4-, এখান থেকে আমরা অক্সিজেনের জারণ সংখ্যা, ম্যাঙ্গানিজ জারণ সংখ্যা বের করতে পারি, ম্যাঙ্গানিজ ধরো X, আচ্ছা প্লাস অক্সিজেনের জারণ সংখ্যা আমরা জানি কত, -2, তার সাথে গুণ যাবে কত, 4 গুণ যাবে, আর এখানে কি মাইনাস আছে যেহেতু, তাহলে এদিকে দিতে হবে কি -1, তার মানে X ইকুয়াল টু কি দিতে হবে, 4 দুগুণে 8, এদিকে আছে -1, দ্যাট সুতরাং X ইকুয়াল টু কি আসে দেখো তো 8, এই 8টা দিকে গেল -1, তার মানে 7 আসে না, তার মানে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা ওখানে কত ছিল, +7, বোঝা গেছে। আচ্ছা, তো ম্যাঙ্গানিজ জারণ সংখ্যা আমরা উপরে হালকা করে লিখে দিলাম, এটা লিখবা না তোমরা বোঝানোর জন্য, +7 আর এখানে কি +2, তার মানে এদিকে ধনাত্মক আধান বেশি, তার মানে এদিকে কি ইলেকট্রন ঘাটতি বেশি। এখন কতটা ইলেকট্রন ঘাটতি বেশি দেখো, 2 থেকে 7 বিয়োগ করো হয় কত, 5, তার মানে 5 ইলেকট্রন কোন দিকে দেবো, যে পাশে ধনাত্মক আধান বেশি ওই পাশে সে 5 ইলেকট্রন গিয়ে যোগ হবে, বুঝছো। আবার একবার বলি, ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা এখানে +7 আর এখানে কত, +2, তার মানে কোন দিকে ধনাত্মক আধান বেশি, এদিকে ধনাত্মক আধান বেশি, +7, কতটা বেশি, 2 থেকে 7 বিয়োগ করলে 5টা বেশি, তার মানে 5টা ধনাত্মক আধান এদিকে বেশি, তার ইলেকট্রন যোগ হবে কোন দিকে, যেদিকে ধনাত্মক আধান বেশি সেদিকে ইলেকট্রন ঘাটতি, তার মানে এদিকে গিয়ে ইলেকট্রন যোগ হবে 5টা ইলেকট্রন, বোঝা গেল। আচ্ছা, এটা যদি বুঝে থাকো তাহলে বিক্রিয়া আমার হয়ে গেছে। আর এটার জন্য ইলেকট্রন সংখ্যা সমান করলাম, তাহলে উপরের এখানে ইলেকট্রন সংখ্যা সমান করবো না। আচ্ছা, আমরা জানি ফেরাস থেকে একটা ইলেকট্রন চলে গিয়ে ফেরিক হলো, তার মানে ফেরিকের সাথে আর একটা ইলেকট্রন যোগ দিলে কি হয় না, কারণ এদিকে দেখো +2+, এদিকে হলো +3+, ইলেকট্রন ঘাটতি কোথায় বেশি, এদিকে ধনাত্মক আধান বেশি, তাহলে কয়টা ঘাটতি বলো, একটা ঘাটতি না, সেই একটা আমরা ইলেকট্রনের দিকে দিয়ে দিলাম। আচ্ছা, হয়ে গেছে। আচ্ছা, এইবারে হচ্ছে তোমার ধরো এটাকে 1 নং বিক্রিয়া, এটাকে ধরি আমরা 2 নং বিক্রিয়া। এবারে সর্বশেষ যেটা করব সেটা হচ্ছে প্রয়োজনীয় সংখ্যা দ্বারা গুণ করে ইলেকট্রন সংখ্যা উভয় পাশে সমান করতে হবে। আচ্ছা, তো দেখো ইলেকট্রন সংখ্যা সমান করবো কিভাবে, এখানে আছে 5টা ইলেকট্রন, এখানে আছে একটা ইলেকট্রন, তাহলে 1 করে যেটা 5 দ্বারা গুণ করি তাহলে এখানে 5টা ইলেকট্রন হয় না, আর এদিকে 2 নং বিক্রিয়া 5টা ইলেকট্রন আছে, তার মানে সমান হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, তো আমরা লিখব কি, 1 নম্বর বিক্রিয়াকে 5 দ্বারা গুণ করলাম, তাহলে 1 গুণ 5, এরপর যে যোগ করতে হবে না সবগুলো বিক্রিয়া মিলে, আচ্ছা প্লাস হচ্ছে 2 নম্বর বিক্রিয়া, দ্যাট ইমপ্লাইজ কি আসে, তাহলে 1 এর সাথে 5 গুণ করে আগেই বসাই, 1 এর সাথে যদি 5 গুণ করি দেখো তাহলে হবে কি 5 Fe2+, ঠিক আছে। আচ্ছা, এরবারে এই তীর চিহ্নটা একটু দূরে দিবা, কারণ এখানে আরো অনেকগুলো লিখতে হবে তো। আচ্ছা, এবার এর সাথে 5 গুণ করো, 3+, এখানে আসবে কি 5টা ইলেকট্রন, বুঝছো। আচ্ছা, এটা তো গেল। এখন সাথে কি +2 নং বিক্রিয়া আছে, সে +2 নং বিক্রিয়া কি, এই যে এটা MnO4- আয়ন, সাথে হচ্ছে কি 8H+, প্লাস হচ্ছে 5টা ইলেকট্রন, বোঝা গেল। আচ্ছা, আর এবার বিক্রিয়কের এই পাশে গিয়ে লিখতে হবে না উৎপাদ, Mn2+, আর থাকে কি +4 অণু H2O, ঠিক আছে। তাহলে হলো 1 নংয়ের সাথে 2 নং যোগ, পুরোপুরি বিক্রিয়কের সাথে বিক্রিয়ক যোগ, অর্থাৎ এর সাথে এর যোগ, উৎপাদের সাথে উৎপাদ যোগ করে লিখলে, ঠিক আছে। আচ্ছা, এই তোমার সমতা হয়ে গেল, কঙ্কাল সমীকরণ হয়ে গেছে। এখান থেকে কি করবা তুমি, ইলেকট্রনগুলো বাদ দিয়ে দেবা। আচ্ছা, তো আমরা নেক্সট পেজে সেটা দেখব। তাহলে হয় কি, সবগুলো যোগ করলে তোমার যেটা আছে সেটা হলো 5 অণু হচ্ছে, আমরা খুব দ্রুত লিখে দিই Fe2+, তোমরা ওদিকে দেখতে পারো যে আচ্ছা 4-, এরপর সাথে লাগবে হচ্ছে 8+, এখন ইলেকট্রনটা বাদ দিয়ে দেবো, ঠিক আছে। আর উৎপাদিকে কি আসবে, 5 অণু হচ্ছে ফেরিক, প্লাস হচ্ছে Mn2+, প্লাস হবে 4 অণু H2, ঠিক আছে। আচ্ছা, এই হলো শেষ। সর্বশেষে কি করবা, বিক্রিয়া যে দর্শক আয়ন থাকে তাকে যোগ করতে হবে, তাহলে দর্শক আয়ন
যোগ করি, ঠিক আছে। আচ্ছা, দর্শক আয়ন যোগ করলে কি হবে? আচ্ছা, দর্শক আয়ন কি কি ছিল খেয়াল করো। দর্শক আয়ন যোগ করার সময় তোমার কিছুই করা লাগবে না, তুমি জাস্ট এই বিক্রিয়া টোটালি লিখে দেবা, ঠিক আছে। আচ্ছা, তো এই বিক্রিয়া টোটাল লিখে দিলে কি হয়, দর্শক আয়ন এখানে কি ছিল দেখো, যে আয়নগুলো অংশগ্রহণ করে নাই, পটাশিয়াম অংশগ্রহণ করে নাই, হাইড্রোজেন ছিল না, এরকম। তাহলে এই বিক্রিয়া টোটালি আমরা লিখে দিলেই হয়ে যাবে মোটামুটি। তো দর্শক আয়ন আমরা যোগ করব। তো এই বিক্রিয়াটা কি কি লিখতে পারি দেখো, কে এম এন ও ফোর। আচ্ছা, কারণ এই যে MnO4 আসছে কি পটাশিয়াম থেকে আসছে না, প্লাস হচ্ছে তোমার এই আয়রন আসছে কোথা থেকে, আয়রন আসছিল ফেরাস সালফেট থেকে, এই হাইড্রোজেন আসছিল কোথা থেকে, সালফিউরিক অ্যাসিড থেকে, সেটা লিখলাম H2SO4 লিখলাম, তারপরে লিখলাম হচ্ছে ফেরাস সালফেট লিখলাম, ঠিক আছে। আচ্ছা, এ পাশে কি কি ছিল, এ পাশে ছিল হচ্ছে, এ পাশে আমরা আগে ছিল K2SO4 ছিল, ওটা পরে লিখবো কারণ ওটা একেবারে পুরোপুরি দর্শক আয়ন। লিখবো হচ্ছে এখানে যেটা আছে আয়রন, আয়রনের জন্য কে ছিল, ফেরিক সালফেট তৈরি হয়েছে না, সেই ফেরিক সালফেট লিখলাম, প্লাস লিখতে হবে ম্যাঙ্গানাস সালফেট লিখলাম, তারপরে লিখতে হবে হচ্ছে পানি, কারণ এগুলো সব ছিল, যেখানে যা হয়েছে পানি লিখলাম, ফেরাসের জন্য ফেরিক সালফেট লিখলাম, এরপর হচ্ছে ম্যাঙ্গানের জন্য এটা লিখলাম, শুধু লিখলাম হচ্ছে পটাশিয়াম সালফেট, কারণ কি ওটা আমার কঙ্কাল সমীকরণে না, এটা হচ্ছে কঙ্কাল সমীকরণ, কঙ্কাল সমীকরণে যেগুলো আছে সেই যৌগগুলো লিখে দিলাম। আচ্ছা, এরপরে কঙ্কাল সমীকরণ সমতা করা হয়ে গেছে না, এখন এর সাথে যে সংখ্যাগুলো গুণ ছিল সেগুলো এখানে গিয়ে গুণ করবো, তবে খেয়াল রাখতে হবে যে কি গুণ আসে। যেমন ধরো ম্যাঙ্গানাস সালফেট, এটা কি ম্যাঙ্গানিজের, ও একটা ছিল একই আছে। H2SO4 দেখো, H2SO4 কোনটা দিয়ে আসছে, যে হাইড্রোজেন আয়নের, ওর সাথে 8 গুণ ছিল, এখন বলো তো এখানে কি 8 গুণ দিব, তাহলে 8 দুগুণে 16 হয়ে যায়, হবে, গুণিত হবে 4, তোমার 4 দুগুণে 8, এখানে হাইড্রোজেন আয়ন 8টা, তাহলে মিলছে। এবার দেখো ফেরাস সালফেট, এইখানে কত ছিল দেখো, আয়রনের সাথে কত গুণ আছে, 5 গুণ আছে না, সেই 5 এখানে দিতে হবে, বুঝছো। আচ্ছা, এবার দেখো এখানে আছে ফেরিক সালফেট, আর এখানে দেখো কত আছে, আয়রনের আগে 5 গুণ আছে, তাহলে এখানে কত দেওয়া লাগে বলো মিলনের জন্য, 5/2 দেওয়া ছাড়া মিলে, তাহলে এই 2 কাটা যায়, এখানে যে 5, তাহলে 5টা ফেরিক আয়ন হয়, বুঝছেন। আচ্ছা, এরপরে কি, ম্যাঙ্গানিজ আছে একটা, এখানে ম্যাঙ্গানিজ সালফেট একটা, পানি ছিল 4 অণু, সে 4 দিয়ে গুণ করতে হবে। আচ্ছা, এখন এ ধরনের কোনো বিক্রিয়া আমরা লিখি না, এই যেখানে ভগ্নাংশ আসে, তো কি করতে হবে, এই ভগ্নাংশটা উঠানোর জন্য আমার কি করতে হয় দেখো, একটা হালকা ডাব দেখাই, 5/2 রে যদি আমরা 2 দিয়ে গুণ দিই, তাহলে 2 দিয়ে কাটা যায়, ঠিক না, থাকে 5, তাহলে সেক্ষেত্রে ভগ্নাংশ থাকবে না, তাহলে কত দিয়ে গুণ দিতে হবে, এখানে 2 দ্বারা গুণ দিতে হবে। এখন এক পাশে তো গুণ দেওয়া যাবে না, দিলে বিক্রিয়ক উৎপাদ উভয়ের জন্য গুণ দিতে হবে, তো আমরা গুণ দিলাম, 2 দ্বারা গুণ দিই, তাহলে হবে কি 2KMnO4, 4 দুগুণে 8টা হবে H2SO4, এটা হবে কত, 5 দুগুণে 10 হবে ফেরাস সালফেট, বোঝা গেল। আচ্ছা, এদিকে কি 2 দিয়ে গুণ দিলে থাকবে কি, 2 দিয়ে কাটা যাবে, থাকবে 5, ঠিক না, তাহলে 5 অণু থাকবে হচ্ছে ফেরিক সালফেট, 3টা লিখতে পারলাম না। আচ্ছা, প্লাস গুণ করতেছি কত দ্বারা, 2 দ্বারা, তার মানে এখানে আসবে কত 2MnSO4, প্লাস আসবে কত 4 দুগুণে 8টা হচ্ছে H2O। এরপরে যে দর্শক আয়ন সর্বশেষ ছিল, কে ছিল মনে আছে আমরা বিক্রিয়া, এই যে দেখো, এই যেটা তো লিখছিলাম না, K2SO4, সেটা লিখে দিতে হবে সর্বশেষে, K2SO4, তাহলেই হয়ে গেল আমার বিক্রিয়া সম্পন্ন করা। আচ্ছা, তো এতটুকুই থাকলো, অনেক বড় ভিডিও হয়ে গেল এটাই। আচ্ছা, আশা করি মোটামুটি বুঝতে পারছো, না বুঝতে পারলে আরেকবার খেয়াল করে দেখে নাও। আচ্ছা, আপাতত বাই, হবে ইনশাল্লাহ।